স্বাগত জানাচ্ছি সংবাদ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশে করোনায় একদিনে 247 মৃত্যু ও 15,192 রোগী শনাক্তের রেকর্ড। শনাক্তের হার 29.82। করোনা মোকাবিলায় ওয়ার্ডেও টিকাদান জোরদার করা হচ্ছে। সংকট কাটাতে দ্রুত নিয়োগ হচ্ছে চিকিৎসক এবং নার্স। রাজধানীতে একদিনে সর্বোচ্চ 120 জন ডেঙ্গু রোগী শনাক্ত। মাত্র 2 সপ্তাহে রোগী বেড়েছে 5 গুণ। এবং সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত। করোনা সংক্রমণ বাড়ায় হাইকোর্টের নির্দেশ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। দেশে করোনায় একদিন শনাক্তের হার 29.82%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,79,827 জনে। সুস্থ হয়েছেন আরও 11,052 জন। এ নিয়ে মোট সুস্থ 10,09,975 জন। করোনা মোকাবেলায় ওয়ার্ড পর্যন্ত টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য দেন তিনি। এ সময় মন্ত্রী আরও জানান, সংকট কাটাতে দ্রুত নিয়োগ দেওয়া হচ্ছে 4,000 ডাক্তার ও 4,000 নার্স। করোনা মোকাবিলায় ফেব্রুয়ারি থেকে টিকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খুব বেশি মানুষ টিকা নিতে পারেনি। প্রত্যন্ত অঞ্চলে টিকা না নেওয়ার প্রবণতাও রয়েছে। এ পরিস্থিতিতে করোনা মোকাবিলায় ওয়ার্ড, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম জোরদার হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে তিনি আরও জানান, সারা দেশের বয়স্কদের টিকার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। 90% সিট প্রায় অলরেডি বুকড হয়ে গেছে, রুগী আছে সেখানে। ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায়। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে, সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা। তাদের মধ্যে ভ্যাকসিন নেওয়ার একটা অনীহা আছে। অসুস্থ বয়স্কদের প্রয়োজনে বাসায় গিয়ে টিকা দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, 21 কোটি টিকা নিয়ে আসা হচ্ছে, যা দিয়ে 14 কোটি মানুষকে টিকা দেওয়া হবে। এতে দেশের 80% মানুষ টিকার আওতায় আসবে। যে সংক্রমণ না কমলে রুগী কমবে না, রুগী না কমলে মৃত্যু কমবে না এবং হাসপাতালের জায়গা সংকুলন হবে না। লকডাউন মানাইতে হবে। আমাদের যারা লকডাউন মানাবার জন্য যারা দায়িত্ব আছে, তাদেরকে আরো কঠোর হইতে হবে। এখন থেকে প্রতি সপ্তাহে ভারত থেকে 200 টন করে অক্সিজেন আসবে। এছাড়া শিগগিরই 43টি অক্সিজেন জেনারেটর দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে খুলেছে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। এর ফলে বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন চাকরিজীবী মানুষ। লকডাউনের 4র্থ দিনে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে দেখা গেছে মানুষের ব্যাপক উপস্থিতি। বিনা কারণে বের হলে জরিমানা এবং আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সড়কে মানুষ এবং গাড়ির চাপ বেশি থাকায় সবাইকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। এক একটি রিকশা আর ভ্যানে এভাবেই যাত্রাবাড়ি থেকে গুলিস্তান যাচ্ছেন অফিসগামী মানুষ। এজন্য এক একজনকে গুনতে হচ্ছে 50 থেকে 60 টাকা। বিধিনিষেধ না মানায় পুলিশ সদস্যরা ভ্যান থেকে নামিয়ে দিচ্ছেন অনেক যাত্রীকে। তবে রাস্তায় বের হওয়া মানুষের তুলনায় পুলিশের সংখ্যা অপ্রতুল। রাস্তায় বের হওয়া অনেকেই জানালেন, অফিস খোলা থাকায় করোনা ঝুঁকির মাঝেই বাধ্য হয়ে বের হয়েছেন তারা। আসতে হবে না কেন? অফিস খোলা, যেহেতু সরকারি চালু করছে, সাথে সাথে কিছু অফিস চালু হয়ে গেছে। ঠিক আছে, মানে পাশের একটা অফিস করলে তো আর একটা অফিস বলবি যে ওই অফিস খোলা, ওই অফিসের লোক আসতে পারে, তোমরা আসতে পারবে না কেন? এখানে 10 টাকার ভাড়া, সেখানে 150 টাকা ছাড়া যাইতে পারতেছি না। অনেক কষ্ট হচ্ছে, একটা রিক্সাও যেতে যাচ্ছে না। রাজধানীর প্রায় প্রতিটি এলাকার চিত্রই এমন। বেলা বাড়ার সাথে সাথে সড়কে বেড়েছে ভিড়। বাধ্য হয়ে এখন এই শেয়ারে ভ্যানে করে যেতে হচ্ছে। তাও প্রায় মানে এক একজন ভাড়া 50 টাকা করে নিচ্ছে, যেটা কিনা রিক্সায় গেলে আমার এটাই লিগ্যাল ভাড়া ছিল না। অফিস বন্ধ প্লাস খোলা। এখন কিছু কিছু কাজ আছে, গুরুত্বপূর্ণ কাজ, যেগুলো এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, তো না করলেই নয়।
রাজধানীর যেসব স্থানে বিভিন্ন বাহিনীর চেকপোস্ট আছে সেখানে মানুষের ভিড় কম দেখা গেছে। লকডাউনে বিনা কারণে ঘর থেকে বের হলে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। যৌক্তিক কারণে ঢাকায় প্রবেশ করার চিন্তা ভাবনা করতেছে তাদেরকে আমরা সুযোগ দিচ্ছি, আর অন্যথায় তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা অথবা তাদেরকে যেখান থেকে আসছে সেখানে ব্যাক করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যেসব প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং প্রতিষ্ঠানের ঠিকানা উল্লেখপূর্বক আমাদের সংশ্লিষ্ট ওইসব জায়গায় যেসব ম্যাজিস্ট্রেটরা কাজ করছেন তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন করে বিষয়টি মেসেজ দেওয়ার চেষ্টা করছি, যাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে এর ধরনের চাপ তৈরি করা না হয়। 14 দিনের কঠোর লকডাউনের প্রথম দুদিন রাজধানীর সড়ক অনেকটাই ফাঁকা থাকলেও ঈদের পরের প্রথম কর্মদিবস থেকে প্রতিদিনই বাড়ছে গাড়ি আর মানুষের চাপ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান চালু রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় আরও 3টি নতুন উপজেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কেউ আইন আমাদের এই বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি কেউ খুলে থাকে সেটা আমরা করছি, সেটা পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে, এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অপরিকল্পিত লকডাউনে জনজীবন বিপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে এক ভার্চুয়াল স্মরণ সভায় এই মন্তব্য করেছেন তিনি। এই স্বাস্থ্য ব্যবস্থাকে তারা ভেঙে দিয়েছে শুধুমাত্র একটি কারণে, যে এর মাধ্যমে দুর্নীতির লক্ষ্যে তারা এটা করেছে, এবং তাদের উদাসীনতা, তাদের অযোগ্যতা, তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি আজকে দেশের মানুষের জীবনকে বিপন্ন করে ফেলেছে, জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। এই যে অপরিকল্পিত লকডাউন এবং সমস্ত ব্যবস্থা নিচ্ছে। লকডাউন মানতে সাধারণ মানুষের অনাগ্রহ নিয়ে হতাশা প্রকাশ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। দুপুরে সচিবালয়ে তিনি আরও বলেন, শুরুতে করোনা নিয়ে যে ভীতি ছিল তা কেটে যাওয়ায় লোকজন বিধিনিষেধ মানছে না। দীর্ঘ 1 বছর গ্রামে করোনা না ছড়ানোর প্রেক্ষিতে গ্রামের মানুষের মধ্যে একটি ধারণা জন্মেছিল গ্রামে কখনো করোনা আসবে না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি শহরের হাসপাতালগুলোতে যে রোগীগুলো ভর্তি হচ্ছে, ঢাকা শহর, চট্টগ্রাম শহর সহ বিভিন্ন বড় শহরগুলোতে তার 70% রোগী গ্রাম থেকে আসছে। রাজধানীর লকডাউন পরিস্থিতির বিষয়ে আমরা বিস্তারিত জানবো। রাজধানীর গাবতলী থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী নাহিদ কামাল। নাহিদ কামাল, একটু গাবতলীর পরিস্থিতি জানতে চাই। লকডাউন কতটুকু মানা হচ্ছে, সেখানে কোনো ধরনের যান চলাচল করছে কিনা, বা মানুষজন কিভাবে ঢাকায় প্রবেশ করছেন, কি দেখছেন পরিস্থিতি আপনি? জি, আমরা দিনভর যেটি দেখেছি রাজধানীর বিভিন্ন প্রবেশ পথগুলো যেগুলো আছে, যাত্রাবাড়ি, সাইনবোর্ড, আবদুল্লাপুর, গাবতলী কেন্দ্রিক যেসব প্রবেশপথ রয়েছে, এই সব জায়গা দিয়ে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি মানুষ বিভিন্নভাবে ঢাকায় প্রবেশ করছে, এবং দুপুরের পর থেকেও আমরা দেখেছি মানুষ ভেঙে ভেঙে এক প্রকার বলা চলে যে মালবাহী গাড়ি, তারপর পিকআপ ভ্যান থেকে শুরু করে যে যা পাচ্ছে তা দিয়েই প্রবেশ করছে। সন্ধ্যার চিত্রটা যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যেটি দেখা যাচ্ছে বিভিন্ন প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি আছে। এটা এক প্রকার হয়ে গিয়েছে, আপনার বিভিন্ন জায়গায় তল্লাশি চৌকি আছে, কিন্তু প্রয়োগের যে বিষয়টি, আইন প্রয়োগের যে বিষয়টি বা বিধিনিষেধ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর যে নজরদারি, সেই জায়গাটায় অনেকটা গাফিলতি আমরা দেখতে পেরেছি। যেমনটা হচ্ছে, যারা আসছেন তাদেরকে বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং রাজধানীতে গতকালও আমরা যেটা দেখছি প্রতিদিনই ডিএমপির পক্ষ থেকে মামলা করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে, বিভিন্ন গাড়িকে জরিমানার আওতায় আনা হচ্ছে। কিন্তু তারপরেও মানুষ যারা কর্মের তাগিদের কথা বলে বা জীবিকার তাগিদের কথা বলে ঢাকা ফিরছেন, তাদের মধ্যে এক প্রকার এই যে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি, সেগুলো অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। যেটা দেখা যাচ্ছে যে হয়তো পুলিশ কাউকে 500 টাকা থেকে 1000 টাকা জরিমানা করলো, কিন্তু এই পরিস্থিতিটা মেনে নিয়েই মানুষ এক প্রকার রাজধানীতে প্রবেশ করছে, এবং এটি অজুহাত দিচ্ছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তো কর্মক্ষেত্র বা অফিস, বেসরকারি সরকারি অফিস তো বন্ধ থাকার কথা। এই অজুহাত কতটুকু সত্যি, আপনি সরেজমিনে কতটুকু দেখেছেন? যেটি বলা হচ্ছে সরেজমিনে আমরা যাদেরকেই দেখছি, যারা গার্মেন্টস শ্রমিক বা শিল্প কারখানায় কর্মরত, তারা যেটি বলছেন, এবং অনেকে আমরা দেখেছি যে ব্যাংকের কর্মকর্তা কর্মচারী বা জরুরি সেবা প্রতিষ্ঠানে যারা আছেন তাদের বিষয়টি হয়তো ভিন্ন, কিন্তু এছাড়া শিল্প প্রতিষ্ঠানে যারা আছে তারা যেটি বলছেন,
তাদেরকে স্পষ্টভাবে কোনো ধারণা দেওয়া হয়নি কত তারিখ পর্যন্ত তাদের প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেক্ষেত্রে অনেককেই বলা হয়েছে 27 তারিখের মধ্যে যেন তারা কর্মস্থলে ফিরে আসে। এই নির্দেশনাই তাদের কাছে সর্বশেষ ছিল বলে কিন্তু আমাদেরকে অনেকে জানিয়েছেন। সেটি মাথায় রেখেই অনেকে বলা চলে গত 2 থেকে 3 দিন ধরে আজ পর্যন্ত মানুষ নানাভাবে বলা চলে ঢাকা ফিরছে। আমরা যেটি দেখেছি সকাল থেকে অনেকে কয়েক কিলোমিটার পথ হেঁটে সকালে যখন দৌলতদিয়া পাটুরিয়া বা শিমুলিয়া ফেরিঘাটে নামছেন অথবা দেখা যাচ্ছে সাইনবোর্ড এলাকা বা আবদুল্লাপুর এলাকায় নামছেন, কিন্তু গণপরিবহন না থাকায় দীর্ঘ পথ হেঁটে তারপরে দেখা যাচ্ছে রিক্সা অথবা সিএনজি বা আপনার অন্য যে পরিবহন আছে বলা চলে যে মালবাহী পরিবহন, এইসব পরিবহনে উঠে তাদের গন্তব্যে যেতে যাচ্ছেন। এই বিষয়গুলো যখন দেখা যাচ্ছে তখন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের এক প্রকার ঢিলে ঢালা নজরদারি দেখছি। সকালবেলা বা দুপুর পর্যন্ত আমরা সেনা সদস্যদের তদারকিও বিভিন্ন সড়কে দেখেছি, এছাড়া র্যাব সদস্যদের তদারকিও দেখেছি, কিন্তু দুপুরের পর থেকে তাদের তদারকি বা তাদের নজরদারিও অনেকটা কিন্তু কম। সন্ধ্যার পরে কেবলমাত্র ট্রাফিক পুলিশের কর্মকর্তারা যারা আছেন তারা বিভিন্ন চেকপোস্টে আছেন। তবে এই সীমিত পরিসরে তাদের এই নজরদারি বা তাদের এই নির্দেশনা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে, অর্থাৎ কিছুটা ধীরে ধীরে শিথিলের দিকে চলে যাচ্ছে। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি তথ্য দেওয়ার জন্য। রাজধানীতে একদিনে রেকর্ড 120 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায় চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 1802 জন। হাসপাতালে ভর্তি আছেন 468 জন। প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 2 বছরের মধ্যে এবছর রেকর্ড ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 12 মাসের চেয়ে জুলাই মাসে আক্রান্ত সবচেয়ে বেশি। ঢাকার 2 সিটি কর্পোরেশনেই মশার লার্ভা নিধনে অভিযান শুরু হয়েছে। মশার লার্ভা নিধনে সবাইকে সচেতন থাকতে বলছে সিটি কর্পোরেশন। ঢাকার 2 সিটি কর্পোরেশনেরই দাবি এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে, কিন্তু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। মাত্র 2 সপ্তাহে বেড়েছে 5 গুণ। ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় আজ থেকে অভিযানে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 9 জুলাই এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেদিন ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হন 24 জন, আর উত্তর সিটি চিরুনি অভিযান শুরু করে 10 জুলাই। সেদিন ডেঙ্গু রোগী শনাক্ত হয় 48 জন। টানা অভিযান চালানোর পরও ঢাকায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। 2 সপ্তাহ আগে ঢাকা দক্ষিণে ডেঙ্গুর হটস্পট ছিল মুগদা, বাসাবো ও খিলগাঁও। এতদিনে এটি ছড়িয়েছে মতিঝিল, গ্যান্ডারিয়া সহ বেশ কিছু এলাকায়। আর ঢাকা উত্তরে বসুন্ধরা, লালমাটিয়া, মিরপুর ও মগবাজারে এডিস মশা সবচেয়ে বেশি। আমার গলিতেই আমি যে বাসাতে থাকি এ বাসাতে 2 জনের পজিটিভ মানে ডেঙ্গু হয়েছে গত 2 সপ্তাহে। আমার ছেলে কালকে ডেঙ্গু পজিটিভ আসছে। মশার ওষুধ তো দেয় দেখছি, এখন ওষুধ না কি তা তো আর জানি না। যদি আর বাস্তবিক পক্ষে যা আমার বলার কথা সেটা যদি ওষুধে হতো তাহলে আমার এক বাসায় 2 জন ডেঙ্গু ওষুধওয়ালা ওষুধ দিয়ে চলে গেল, আরেকজন আছে পরিষ্কার করার, সে যদি সকালবেলা বিকালবেলা পরিষ্কার না করে তাহলে তার ওষুধ দিয়ে লাভ হলো না। নগরীতে ডেঙ্গু যখন ভয় বাড়াচ্ছে তখন প্রতিটি ওয়ার্ডে মশক নিধন চলছে স্বাভাবিক সময়ের লোকবল দিয়েই। পরিস্থিতি মোকাবেলায় জনবল বাড়ানোর তাগিদ কাউন্সিলরদের। ল্যাব্রোসাইডিংয়ের জন্য আপনার ধ্বংস করার জন্য 7 জন আর ফকার মেশিন চালানোর জন্য 5 জন। তারা অক্লান্ত পরিশ্রম করছেন। ঢাকা সিটি কর্পোরেশন থেকে যে ওষুধগুলো আমাদেরকে দিচ্ছে খুবই ভালো, কিন্তু আমি মনে করি যে একটু আমাদের লোকবলটা বাড়াতে হবে। তবে সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু বাড়ার দায় নগরবাসীরও। নির্মাণাধীন ভবন, বাড়ির ছাদ ও আঙিনায় জমে থাকছে পানি। জরিমানা করার পরও সচেতন হচ্ছে না অনেকে। পরিষ্কার পানিতে যে লার্ভা হয় এগুলোতে যাতে পানিগুলি ফেলে দেয় এই ব্যবস্থার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে, আপনারা এটাও দেখতে পাচ্ছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা যারা আমাদের এই নির্দেশনাগুলি পালনে অনীহা দেখাচ্ছে তাদেরকে আমরা জরিমানা বা শাস্তি দিচ্ছি। জুন মাসে ঢাকায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 272 জন। জুলাইয়ে সেই সংখ্যা 1307 জন। এখনও নিয়ন্ত্রণ করা না গেলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট 3 আসনের উপনির্বাচন 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দেন। করোনার পরিস্থিতি সামাল দিতে জারি করা লকডাউনের মধ্যেই 28 জুলাই এ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। গত 11 মার্চ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট 3 আসন শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল জারি করে নির্বাচন কমিশন।
সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার দিন থেকে 90 দিনের মধ্যে শূন্য পদ পূরণ করার বাধ্যবাধকতা। করোনার কারণে কয়েক দফায় পিছিয়ে 28 জুলাই ভোট গ্রহণের কথা ছিল। করোনা সংক্রমণ বাড়ায় সিলেট 3 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করতে সুপ্রিম কোর্টের 6 আইনজীবী ও 7 জন ভোটার রিট করেন। প্যান্ডেমিক পরিস্থিতিতে নির্বাচন করার অর্থ হবে প্যান্ডেমিক সিচুয়েশনকে আরও এগ্রাভেট করে দেওয়া, আরও বাড়িয়ে দেওয়া। এই জন্য আদালত এই কথাগুলি বিবেচনায় নিয়েছেন। প্যান্ডেমিকের কারণে নির্বাচন অনুষ্ঠিত হলে কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়। এটি বিবেচনায় নিয়ে আদালত 5 আগস্ট পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছে। এই মুহূর্তে যেহেতু ইনফেকশনের 32% চলে গেছে এবং সরকারের এখানে লকডাউন আছে, কোর্টও সীমিত পরিসরে চলছে, সবকিছু বিবেচনা করে জনস্বার্থে এটা নির্দেশ দিয়েছে। রিটকারী আইনজীবী জানান, গত বছরও লকডাউনের শুরুতে যেসব উপনির্বাচন ছিল তা স্থগিত করা হয়। এছাড়া সংবিধান অনুযায়ী 7 সেপ্টেম্বর পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠানের সময় পাবে কমিশন। নির্বাচন কমিশনকেই ঠিক করতে হবে নির্বাচন পরবর্তীতে কবে হবে। তবে সেটি করার ক্ষেত্রে আদালতে তারা আসবেন, সব কথাবার্তা শুনবেন, তারপরে নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। তবে অবশ্যই সেটি 7 সেপ্টেম্বরের মধ্যে হতে হবে। এর আগে রোববার ভোট গ্রহণ স্থগিত করতে প্রধান নির্বাচন কমিশনারকে আইনি নোটিশ পাঠানো হয়। রোববার ওই আসনের নির্বাচন কমিশনার করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। করোনাক্রান্ত হয়ে আইসিইউতে আছেন 2 সহকারী নির্বাচন কমিশনারও। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাচারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 2 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ 8 দেশের মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এই ঘটনায় একজনকে আটক করেছে এপিবিএন। 2 বছর আগে ছিলেন গুলিস্তানের কাপড় ব্যবসায়ী, হয়ে গেলেন টাকা পাচারকারী চক্রের সদস্য। সোমবার সকালে কয়েকটি দেশের মুদ্রাসহ তাকে আটক করে রাজধানীর বিমানবন্দর এপিবিএন। গুলিস্তানে ওনার একটা কাপড়ের দোকান ছিল, তো গত 2 বছর ধরে উনি ওই ব্যবসা ছেড়ে দিয়ে, যেটা আমরা কমার্শিয়াল যাত্রী বলি, যাদেরকে যারা লাগেজ সুবিধার জন্য দেশের বাইরে প্রতিনিয়ত যাচ্ছেন এবং আসছেন, তো এই কাজে উনি লিপ্ত হয়েছে। পাচারকালে বিমানবন্দর থেকে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের সৌদি রিয়াল সহ প্রায় 8টি দেশের মুদ্রা জব্দ করেন এপিবিএন। কোথা থেকে এই অর্থায়নটা, কিভাবে অর্থটা আসলো এবং এটা কিভাবে কোন কাজে খরচ হতো, সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বুঝতে পারবো আমরা এটার গুরুত্ব কতটুকু। গত 2 বছরে জাহাঙ্গীর বিভিন্ন দেশে 134 বার আসা যাওয়া করেন। সবশেষ তিনি কয়েকটি দেশের মুদ্রাসহ ইস্তাম্বুল যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানান, এই ধরনের প্রতিটি কাজের বিনিময়ে তিনি 4-5 লাখ টাকা পেয়ে থাকেন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমতি ছাড়াই গুলশান লেকে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন কয়েকজন প্রভাবশালী। তাদের দাবি মশার লার্ভা ধ্বংস করতে এ উদ্যোগ। তবে গুলশান সোসাইটির অভিযোগ, মশা নিধনের অজুহাতে লেক দখলের পায়তারা চলছে। একে অবৈধ বলছে রাজুকো। রাজধানীর গুলশানের 29 ও 30 নম্বর লেকের পাশের ওয়াকওয়ের ছবি এটি। আদালতের নিষেধাজ্ঞায় আটকে আছে উন্নয়ন কাজ। সেই সুযোগে ময়লা আবর্জনা ও বর্জ্য ফেলে ভরাট করা হচ্ছে লেক। আপনার বাপদাদার সম্পত্তি হলে দাগ নাম্বার থাকে, এখানে কোনো দাগ নাম্বার কোনো আছে? সরকারি জায়গা, এগুলি নদীর জায়গা। আরও 14 বছর আগে ভোগ দখল, 14 বছর আগে জায়গা তো ভাঙা আছিল। লেকের পানিতে এডিস মশার লার্ভা থাকার অজুহাতে লকডাউনের মধ্যেই বাঁধ দিয়ে শুরু হয়েছে মাছ চাষ। গুলশান সোসাইটির অভিযোগ, রাজুকের সঙ্গে লেক ব্যবস্থাপনার চুক্তি থাকলেও তাদের না জানিয়ে দখলের চেষ্টা করছে প্রভাবশালীরা। তারা কিছু দুষ্কৃতিকারী, তারা সরকারের নাম ভাঙিয়ে তারা লেক দখলের সঙ্গে জড়িত আছে। এটা আমাদের জলাশয় সংরক্ষণ আইনের সম্পূর্ণভাবে ব্যাঘাত ঘটেছে এটার মধ্যে দিয়ে। অভিযোগ পাওয়া গেছে, ক্ষমতাসীন দলের করাইল বস্তি এলাকার নেতারা এই কাজ করছেন, যার নেতৃত্বে আছেন ইউনিট নেতা মোহাম্মদ আলী। ক্যামেরায় কথা বলতে না চাইলেও তাদের দাবি কর্মসংস্থানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাছ ছাড়বো, হ্যাঁ, আবার শুনতেছি যে এমনি রিপন মিয়ার কাছে যান আপনি, উনি এলাকার একজন মুরব্বী, ওনার কাছে গেলে সবাই সবকিছু জানতে পারে। আর ওয়ার্ড কাউন্সিলর বলছেন, উত্তরের মেয়রের নির্দেশে মশার লার্ভা ধ্বংসের জন্য লেকে মাছ চাষ করা হচ্ছে। এই মশার উপদ্রব থেকে এলাকাবাসীকে মুক্ত করার জন্য আমরা সেখানে মাছের চাষ করি এবং মাছ সেখানে ফেলে আজকে দেখেন লেকের পানি কত সুন্দর।
তবে রাজুক বলছে লেকে সরকারিভাবে মাছের পোনা ছাড়ার অনুমতি দেওয়া হলেও বাণিজ্যিক মাছ চাষের কোনো চুক্তিই হয়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলরের উদ্যোগে এখানে মাছ ফেলা হয়েছে মশার লার্ভা খাওয়ার জন্য। এই জন্য এখানে মাছ ফেলা, এখানে মাছ কোনো এগুলো খাওয়ার জন্য ব্যবহার করা হবে না, তাদেরকে ওয়ার্নিং দিয়েছি আমি। এ ঘটনায় কমিটি গঠন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজুকের চেয়ারম্যান। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপ আমেরিকায় করোনা পরিস্থিতির উন্নতি, পরিবর্তিত ভূ রাজনীতি সহ 6 কারণে তৈরি পোশাকের প্রচুর ক্রয় আদেশ আসছে বাংলাদেশে। আগামী 2 বছর অর্ডারের পরিমাণ আরও বাড়ানোর চিন্তা করছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। এই অবস্থায় কম দামের অর্ডার না নিতে সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প মালিকদের সংগঠন পিজিএমইএ। তবে লকডাউন এবং কন্টেইনার জট চিন্তায় ফেলেছে শিল্প মালিকদের। গাজীপুরের মৌচাক এলাকার তৈরি পোশাক কারখানা সাদমা ফ্যাশনওয়্যার লিমিটেড প্রতি মাসে 20 লাখ পিস পোশাক উৎপাদন করতে পারে প্রতিষ্ঠানটি। উদ্যোক্তারা জানান 5 মাসের পূর্ণ ক্রয়াদেশ আছে তাদের। ভালো ক্রয়াদেশ থাকায় করোনার মধ্যেই কারখানা সম্প্রসারণ করছে গ্রুপটি। আগে যে কাস্টমার আমাদেরকে 1 মিলিয়ন 2 মিলিয়ন কোয়ারিজ করতো, সেই কাস্টমার এখন আমাদেরকে 3 মিলিয়ন 4 মিলিয়ন কোয়ারিজের করতেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি অন্যান্য দেশগুলোতে যেসব অর্ডারগুলো তারা এক্সিকিউশন করতো, সেই অর্ডারগুলো এখন আমাদের এখান থেকে করার তারা ট্রাই করতেছে। উদ্যোক্তারা জানান দীর্ঘদিন পর লকডাউন থেকে স্বাভাবিক অবস্থায় ফিরছে ইউরোপে আমেরিকা, তাই পোশাকের বাড়তি চাহিদা আশা করছে ব্র্যান্ডগুলো। অন্যদিকে তুলনামূলক কম দাম যেমন ক্রেতাদের বাংলাদেশমুখী করছে, তেমনি সর্বোচ্চ সংখ্যক পরিবেশ বান্ধব কারখানা ও কর্মপরিবেশের উন্নয়নে ইমেজ বেড়েছে বাংলাদেশের। আবার করোনা পরবর্তী ভূ রাজনীতির কারণে অনেক দেশই চীন ও মিয়ানমারে ক্রয়াদেশ কমাচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ ভিয়েতনামে এগিয়ে থাকলেও নিয়ন্ত্রণহীন করোনায় পিছিয়ে ভারত, তাই আগের দামে অর্ডার না নেওয়ার আহ্বান নেতাদের। এখন মনে হয় সেলার্স মার্কেট, এখন আমাদের মার্কেট, আগে বায়ার্স মার্কেট ছিল। কেন আমাদের এখন অনেক অপশন আছে, সব বায়ার মাল চাচ্ছে। কার্ডটা আমরা নিব, কার্ডটা নিব না, এখানে একটা আমাদের সুযোগ আছে। এই হিসাবে যদি আমরা কাজ না করতে পারলে দুঃখজনক ব্যাপার। ক্রয়াদেশে আশা দেখলেও নানা কারণে উদ্বিগ্ন উদ্যোক্তারা। করোনা প্রতিরোধে এবারের লকডাউনে বন্ধ তৈরি পোশাক কারখানা। দ্রুততম সময়ে কারখানা খুলতে না পারলে পণ্য পাঠাতে হবে। আগামী 10 আগস্ট থেকে বিদেশিরা ওমরাহ করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরব। 9টি দেশ ছাড়া সব দেশ থেকে সৌদি আরবে বিমান চলাচল করবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে দেশটির সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী 18 বছর বা তার বেশি বয়সীরা ওমরাহ পালন করতে পারবেন ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও লেবাননের নাগরিকদের তৃতীয় আরেকটি দেশে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ওমরাহ পালন করতে হলে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকতে হবে। আর চীনের টিকার 2টি ডোজ নেওয়া থাকলেও ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা অথবা জনসন অ্যান্ড জনসনের একটি করে বুস্টার ডোজ নিতে হবে। করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় 49 জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরুর পর এটি দেশটিতে একদিনে সর্বনিম্ন মৃত্যুর ঘটনা। এদিকে বিশ্বে করোনায় একদিনে মারা গেছে 6,853 জন, নতুন আক্রান্ত 4,26,000-এর বেশি। এর মধ্যে সর্বোচ্চ প্রাণহানি ইন্দোনেশিয়ায় 1,266 জন। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছে 500 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 5.5 লাখ। ভারতে একদিনে 411 জনের মৃত্যু এবং 38,153 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বিশেষ কোভিড পাসের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে 6 আগস্ট থেকে ইতালিতে গ্রিন পাস ব্যবহার করে চলাফেরার বিরুদ্ধে বিক্ষোভ করেছে সেখানকার নাগরিকরা। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট প্রাণহানি 41,74,000-এর বেশি। শনাক্ত ছাড়িয়েছে 19,47 লাখ। নির্ধারিত 29 জুলাই ঢাকা আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সিরিজ ঘিরে অনিশ্চয়তা উড়িয়ে দিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সাথে চুক্তি বাড়িয়ে টি-20 বিশ্বকাপ পর্যন্ত করা হচ্ছে বলে জানান আকরাম। বাংলাদেশ অস্ট্রেলিয়া 5 ম্যাচের টি-20 সিরিজের সূচি চূড়ান্তই ছিল, কিন্তু বিপত্তি বাধায় উইন্ডিজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডের আগে একজন সাপোর্ট স্টাফের কোভিড আক্রান্তের খবরে তৈরি হয় শঙ্কা। তবে বিসিবি ক্রিকেট অপারেশনস জানাচ্ছে অজিতের ঢাকায় আসা কিংবা ফিক্সচার সবকিছু নির্ধারিত সূচিতেই হবে। ওরা যে একটা ম্যাচ পিছিয়েছে ওটা কিন্তু কোনো সমস্যা নয়, বিকজ ওদের রিজার্ভ ডে ছিল 2 দিন।
সো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওরা অন টাইমে আসছে। আর ম্যাচ টাইমিংটা মোস্ট প্রবলি আমরা 6টায় শুরু করব। দলের সেরা ক্রিকেটারদের ছাড়া আসছে মাইটি অস্ট্রেলিয়া। বাংলাদেশও পাচ্ছে না গুরুত্বপূর্ণ 2 ক্রিকেটারকে। ইনজুরি কেড়ে নিয়েছে তামিমকে, আর মুশফিকের কোয়ারেন্টাইন জটিলতায় ছাড় দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। অজিদের নিয়ে বাড়তি সতর্কতার পরামর্শ আকরামের। না, ওর সম্ভাবনা কম, কারণ আপনার ওই যেহেতু ওর আব্বা আম্মার একটা অসুস্থতার কারণে ওকে আসতে হয়েছে। আমরা হোম অ্যাডভান্টেজ আমাদের থাকবে, বাট তারপরে আমি মনে করি অস্ট্রেলিয়া কিন্তু অনেক শক্তিশালী দল। জিম্বাবুয়েতে 3 ফরম্যাটে সিরিজ জয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ওখানে থাকতেই ভালো খবর পেয়েছেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। তামিম, সাকিব, মুশফিকরা প্রিন্সকে লেটার মার্ক দিচ্ছেন। বিসিবিও এই প্রোটিয়াসের কাজে সন্তুষ্ট, তাই বিশ্বকাপ পর্যন্ত প্রিন্সকে রেখে দিচ্ছে বিসিবি। ওয়ার্ল্ড কাপের আগে ভেরি ডিফিকাল্ট আপনার কোচ পাওয়া, এবং যেহেতু প্লেয়াররাও ওর উপরে মানে একটা আস্থা রেখেছে, এবং জিম্বাবুয়েতে কিছু ব্যাটসম্যানকেও দেখেছি চমৎকার ব্যাটিং করছে। সো ফার সব কিছু মিলিয়ে আমরা ওকে চিন্তা করছি যেন কন্টিনিউ করাবো, বাট ও কনফার্ম হোক আপনার ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আছে। অস্ট্রেলিয়াকে রুখে দিতে উইকেটে খুব বেশি পরিবর্তন আসছে না। টি-20 উপযোগী উইকেটের দিকেই ঝুঁকবে স্বাগতিক দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে কাল ব্যক্তিগত ইভেন্টে লড়াইয়ে নামছেন আর্চার রোমান সানা। এলিমিনেশন রাউন্ডে তার প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। র্যাঙ্কিংয়ে ঢের এগিয়ে থাকায় 32 থেকে শেষ 16তে আসতে রোমানি ফেভারিট। টোকিও মিশনে এখন পর্যন্ত ভালো মন্দ দুটো অভিজ্ঞতাই হয়েছে রোমানের। একক বাছাইয়ে 17তম হয়ে পরের রাউন্ডে পেয়েছেন সহজ প্রতিপক্ষ। মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে নিয়ে অবশ্য কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন। এবার একক ইভেন্টে লক্ষ্যের পেছনে ছোটার পালা। এলিমিনেশন রাউন্ডে প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের টম হল। বিশ্ব র্যাঙ্কিংয়ে 87তে থাকা হলের চেয়ে ঢের এগিয়ে রোমান, আছেন 25-এ। জয় পেলে একই দিন শেষ 16র বাধা টপকে 8-এ ওঠার পরীক্ষাও দিতে হবে। সবশেষে 31 জুলাই হওয়ার কথা পদকের চূড়ান্ত লড়াই। যে ওয়ার্ল্ড কাপ দুটি খেলেছি সেটা আমাদের জন্য অত্যন্ত ভালো, এবং একটা এক্সপিরিয়েন্স এবং কনফিডেন্স লেভেল হাই হয়েছে। ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। আর কনফিডেন্স লেভেলটা আগের থেকে অনেকটা মানে বিল্ড আপ হয়েছে। রোমানের বড় স্বপ্ন, সামনে পাহাড় সম বাধা, কিন্তু কঠিন লড়াইয়ে জয়ের অভ্যাস যে তার পুরনো। বছর 2 আগে এশিয়া কাপ স্টেজ 3-তে চীন সাউথ কোরিয়ার প্রতিযোগীদের সাথে টক্কর দিয়ে জিতেছিলেন স্বর্ণ। সে বছরই বিশ্বকাপে ব্রোঞ্জ জিতে অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। তাক লাগিয়ে দিয়েছিলেন 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন কিম ওজিনকে হারিয়ে দিয়ে। সবশেষ বিশ্বকাপের মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে সাথে নিয়ে রৌপ্য জয়ের গল্পটা তো এখনো তরতাজা। অলিম্পিকে একটা পদকের স্বপ্ন বাংলাদেশের। সেই স্বপ্নযাত্রায় এগিয়ে যান রোমান, প্রার্থনা দেশ জুড়ে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। সাথে থাকার জন্য ধন্যবাদ।